ওইখানে গিয়ে ধরা পড়লো আমার কালার ব্লাইন্ডনেস, পার্মানেন্টলি আনফিট ফর আর্মি। বাই এনি চান্স আমি সিভিলাইজড এরিয়া থেকে ফরেস্ট এরিয়া, সেক্লুডেড এরিয়াতে যেতে চেয়েছি। মানে অনেকটা গল্পটা এরকম যে মানে ডিপ্রেশন থেকে আমি জনমানবহীন একটা কন্ডিশনে চলে যাচ্ছি। আচ্ছা, জি জি। খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট এটার ব্যাকগ্রাউন্ডে যে কি এটা হয়তো কেউ জানে না। সেটা হচ্ছে আমি আসলে প্রচুর স্টাডি করতাম গল্পের বই। আমি লাইব্রেরির যত বই আছে পড়তাম, যত পেপার আছে পেপারের স্পেশাল নিউজ না এ টু জেড আমি পড়তাম, মানে কেন জানি ভালো লাগতো। পেপারে কিন্তু নেগেটিভ জিনিসগুলো বেশি আসে। জি জি। সো ওগুলো দেখার পরে আসলে আমার ছোটবেলা থেকে কাজ করতে আসলে কিছু করা দরকার, চেঞ্জ দরকার। চেঞ্জ শব্দটা আমি সেই ক্লাস 8 থেকে ইউজ করি। আসলে ব্যাচমেট যারা আছে মিলে আমরা একটা স্কুল করলাম বাচ্চাদের জন্য। আমি স্কুলটা এমন একটা গ্রামে করলাম যে স্কুলটা, যে গ্রামে আসলে দেখা যাচ্ছে ওরকম কোনো উচ্চশিক্ষিত কেউ নাই, প্লাস হচ্ছে বাচ্চা কাচ্চারা প্রাইমারির উপরে যেতে পারে না। তো যে বাচ্চাগুলো নিয়ে শুরু করেছিলাম আমরা সেই 2016 সাল থেকে, সেখান থেকে এখন ওই বাচ্চাগুলো কিন্তু ক্লাস 7-এ পড়ে। এটাই তো সেই সিটিজেন স্কুলটা, জি, যেটা একেবারেই অলাভজনক এবং এই যে সুবিধাবঞ্চিত শিশু যারা আছে তাদের সমস্ত পড়াশোনার সমস্ত ধরনের খরচ বা যেটাই হোক না কেন এই সিটিজেন স্কুলই সেটা কন্টিনিউ করে। শান্তুল আরমার সাথে আমি আমার কয়েকজন টি প্ল্যান্টার ফ্রেন্ড নিয়ে ওনাকে ডিটেলস বুঝাইলাম, একেবারে কাগজে কলমে হিসাব, প্ল্যানিংটা কেমন হবে, কি হবে। এবং ওনাকে লাস্টে একটাতে কনভিন্স হয়েছে। বললাম যে স্যার, এই যে আপনি হাজার হাজার শান্তি বাহিনী ফেরত আসবে, আপনি যদি এদেরকে একটা পার্মানেন্ট বন্দোবস্ত না করে, গেইনফুল এমপ্লয়মেন্টে না দিতে পারেন, তাহলে একটা সার্টেন পিরিয়ডে আবার ব্যাক করবে। ট্রেনটা খালি ব্যাক করবে না, যে গুলিটা এখন সে আমি যে বেঙ্গলি হিসাবে আমাকে করতেছে, এই গুলিটা কিন্তু আপনার উপরে করবে। আমরা সবসময় জানি হিলি এরিয়াতে চা হয়, এই যে ঘরে ঘরে আলাদা হয়ে হবে, এইটা যে উত্তরবঙ্গের মতো একটা ল্যান্ডে হতে পারে, এই কনসেপ্ট আমার মনে হয় ভাই ছাড়া কেউই করে নাই কোনো দিন। এবং এইটা আমার মনে হয় একমাত্র পসিবল একটাই কারণ, ব্যাকগ্রাউন্ড ক্যাডেট কলেজ। কারণ আমি ক্যাডেটদেরকেই দেখেছি যে যেখানে ইম্পসিবল কোনো কিছু থাকবে না বা কোনো কিছু নাই, ওখানেই ও ডিফারেন্ট একটা পরিকল্পনা, একটা প্ল্যান ও বাইর করে নিয়ে আসে যে এই জিনিসটা সাকসেস হবেই। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে অর্কার ভাই ভাবি বাচ্চারা যারাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অর্কা টক্স কানেক্টিং জেনারেশন, আজকে সেই থিম নিয়েই আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের মাঝে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতির সূর্য সন্তান, যাদের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতার সূর্য এসেছে, মোশাররফ ভাই, সেকেন্ড ব্যাচের 37 ক্যারেট নাম্বার, এবং 45 ব্যাচের ইমন, যার ক্যারেট নাম্বার 47 ব্যাচের, সরি। যাই হোক, আমরা আজকে কথা বলবো এই ব্যাপারগুলো নিয়ে, যে দেশে আমাদের ক্যাডেট কলেজে পড়ার কারণে আমাদের প্রচুর ফ্রেন্ড আর্মি এবং ইউনিফর্ম জায়গাগুলোতে আছে। তো সেই জায়গায় তারা সেখান থেকেও দেশের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এবং এই ইউনিফর্ম ছাড়াও আমাদের যে একটা বিরাট ক্যাডেট রয়ে গেছেন, এবং তারা যে নানানভাবে দেশকে, জিওগ্রাফিকে বলেন অথবা ওই এরিয়ার মানুষকে বলেন, একটা জীবন মানের চেঞ্জ নিয়ে চলে এসছেন কিছু কিছু কাজের মধ্য দিয়ে, সেই ইন্সপিরেশনের গল্পগুলো শুনবো আজকে আমাদের দুজন ভাইয়ের কাছ থেকে। তো আমি শুরুতেই মোশাররফ ভাইয়ের কাছে যাব, যে একটা বিশাল কোশ্চেন নিয়ে। আমি যতটুকু জানি সেটা হচ্ছে মোশাররফ ভাইয়ের ব্যাচমেটের ম্যাক্সিমামই আর্মিতে আছেন, ইউনিফর্ম সেক্টরে আছেন। আমি শুরু করবো, আসলে মোশাররফ ভাই আপনি কেন গেলেন না সেই জায়গাটাতে? থ্যাংক ইউ তোমাকে আমাকে এটা প্রশ্ন করার জন্য। এটা অনেক পুরানো ইতিহাস। আফটার লিবারেশন, আমরা তো আফটার ফাইটিং দ্য টেকিং পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার, আমরা তো আবার ক্যাডেট কলেজ যাইতে হয়েছে। বিকজ আমি যখন যুদ্ধে জয়েন করি তখন আমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্র। আমাদের পরীক্ষা ছিল মেবি এপ্রিলে, আর যুদ্ধটা শুরু হলো মার্চে। তো আমরা সেটাতে না গিয়া, তো মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ক্লাসমেট মনীষ দেওয়ান এবং আমার আরও কয়েকজন ফার্স্ট ব্যাচের ছাত্র সহ, আমরা তো যুদ্ধ প্রস্তুতি হিসাবে রাজশাহীতে চলে গেলাম। বাট যুদ্ধ একটা লম্বা ইতিহাস, ওটা না বলে কলেজে যে গেলাম, ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকা আসলাম, আমি ভর্তি হলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ইন দ্য মেন টাইম ফার্স্ট বিএমএ যেটাতে আমার ফ্রেন্ড মনীষ দেওয়ান, তালুর মোল্লা চৌধুরী, তারা সব কমিশন হলো।
ওই সময় একই সময়ে একই পরীক্ষা আমিও অ্যাপিয়ার করেছি, সব কিছুতেই টিকলাম, আইএসএসবিতেও টিকলাম, লাস্টে গিয়ে আরেকটা মেডিকেল টেস্ট হলো ফাইনালি, ওইখানে গিয়ে ধরা পড়লো আমার কালার ব্লাইন্ডনেস। তো যিনি এটা মেডিকেল বোর্ডের হেড ছিলেন উনি লিখে দিলেন পার্মানেন্টলি আনফিট ফর ফর আর্মি অর হোয়াট এভার ইট ইজ ফর সাফারিং ফ্রম কালার ব্লাইন্ডনেস, সামথিং লাইক দিস লিখে দিল। তা আমি অ্যাকচুয়ালি বাদ পড়ে গেলাম এবং সার্টেনলি আমি খুব ফ্রাস্ট্রেটেড হলাম। স্বাভাবিক, জি। বিকজ তোমরা নিশ্চয়ই দেখেছো যে কলেজে ওই কলেজ ক্যাপ্টেনদের বোর্ডে আমার নামটা আছে। জি 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 জি। সো তো আমি যেহেতু কলেজ ক্যাপ্টেন ছিলাম, ন্যাচারালি আমি তো এটা পাস না করে কোনো কথা না। না, জেনারেলি তো এটা হয় যে প্রিফেক্ট যারা থাকে অলমোস্ট অন্যান্যরা তো যায়, এরা মোস্ট একটা ব্যাপার থাকে যে আর্মিতে ওয়েল অ্যাকসেপ্টেড এবং চলে যায়, এই এক্সপেকটেশনটা স্বাভাবিক। জি। আমি যেহেতু ওই যে মেডিকেল ইয়েতে বাদ পড়ে গেলাম, এত ফ্রাস্ট্রেশন লাগলো আমার। আমি আল্লাহকে বললাম যে আল্লাহ আমাকে সব কিছু দিলা, চোখও দিলা, চোখের পাওয়ারও ঠিক আছে, কিন্তু মধ্যে একটা কালার ব্লাইন্ডনেস কি লাগাই দিলা, যার জন্য আমার লাইফস্টাইল গোয়িং টু বি চেঞ্জড, মেবি ধ্বংস হয়ে যেতে পারে, এরকম কিছু হলো। বাট কিছুদিন এটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করার পরে এর মধ্যে এই ফ্রাস্ট্রেশন আমার কিছু দাড়িউলম্ব হয়ে গেল। এট ওয়ান স্টেজ আই স্টার্টেড থিঙ্কিং যে আমার তো দিন এভাবে যাবে না। আমি আর্মিতে গেলেও কী হইতাম আমি জানি না, বাট যেহেতু কলেজে আই ওয়াজ এ নন ফিগার, আই থট দ্যাট আমি যে পেশাতেই যাব আই শুড বি এ নন ফিগার। তো বাই এনি চান্স আমি ওই সময় আউট অফ ফ্রাস্ট্রেশন আই ওয়ান্টেড টু কী বলবো সিভিলাইজড এরিয়া থেকে একটা জঙ্গলি এরিয়া, ফরেস্ট এরিয়া, সেক্লুডেড এরিয়াতে যেতে চেয়েছি। সো আই অ্যাপ্লাইড ফর 2 jobs. One is for the tea states and the other is for missionary school in Hilltrack, something like this. মানে অনেকটা গল্পটা এরকম যে মানে ডিপ্রেশন থেকে আমি জনমানবহীন একটা কন্ডিশনে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি জি জি। তো আমার 2টা চাকরি হলো। তো 2টা চাকরি আমি যখন দেখলাম যে বেতন কোনটাতে বেশি, আচ্ছা হ্যাঁ কমন, হ্যাঁ আমি দেখলাম যে ওই যে মিশন স্কুল যেটা, এটার বেতন অল্প, এটাতে যে বেতন চা বাগানের চাকরিটাতে জাস্ট তার 3 গুণ বেতন। আর চা বাগানের ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিছু বেনিফিট বলা আছে, কী 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 পাবো বলা আছে, ওইগুলো আবার ওটাতে নাই, ফ্যাসিলিটিসগুলো একটু বেশি, ফ্যাসিলিটিগুলো নাই, হ্যাঁ লুক্রেটিভ। মাই ফার্স্ট পয়েন্ট ওয়াজ কনসিডারেশন ওয়াজ বেতন, দ্বিতীয় হলো অ্যাকোমোডেশন। তা আমি দেখলাম চা বাগানে গেলে আই উইল গেট এ ভেরি গুড বাংলো, একটা অ্যাকোমোডেশন পাবো। আই ডিসাইডেড টু জয়েন টি গার্ডেন, টি স্টেটস। ওখানে গিয়ে আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি তো আসছি এখানে, আমি তো এখনই আই ক্যানট বি এ নন ফিগার, আই হ্যাভ টু পাস সাম টাইম, আই হ্যাভ টু পুট সাম এনার্জি, পেশেন্স, এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো এই কাজ করতে 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 কাজ শিখতে 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 অ্যাট ওয়ান স্টেজ আই থট যে এখন একটা নির্দিষ্ট কোম্পানির জন্য আমার কাজ করা ঠিক হবে না। ইন দ্য মেন টাইম ওই সময় টি ইন্ডাস্ট্রিতে একটা ব্রিটিশ প্রজেক্ট চলতেছিল। ওকে, হ্যাঁ হ্যাঁ, সবসময় তো আমরা জানি টি স্টেটগুলো ব্রিটিশ কলোনির একটা ব্যাপার, ব্রিটিশ প্রজেক্ট চলতেছিল এবং ওই প্রজেক্টের আন্ডারে টি ইন্ডাস্ট্রি থেকে 13-14 জনকে ইংল্যান্ডে পাঠালো ফর হায়ার স্টাডিজ অর হায়ার ট্রেনিং অর হোয়াট এভার ইউ সে। তো দ্যাট হ্যাপেন্ড ইন 1989 প্রবাবলি, ইয়েস 89। তো ওইটা অন রিটার্ন ফ্রম ইংল্যান্ড আই থট যে আমার টোটাল এনার্জি, টোটাল মেধা শুধু একটা বাগান বা একটা কোম্পানির জন্য দেওয়া, অন্যের জন্য দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, তো I should serve the whole tea industry. আমি এই গল্পতে পরে আসবো, আমি একটু থামিয়ে দিচ্ছি, এটা একটা সাসপেন্স, বিশাল গল্প, আমরা এটা আসছি, তার আগে একটু ইমনের কাছ থেকে ঘুরে আসি। Sure. আমি ইমন তোমাকে ভাইয়ের মতো এইটাতে যাব না যে কেন আর্মিতে যাও নাই, হ্যাঁ আমি শুধু তোমাকে এই কথা বলবো, ইমন অ্যাজ এ ইমন আমি তোমাকে অনেক দিনই চিনি এবং আমি একটা জিনিস জানি যে তুমি অনেকগুলো স্বেচ্ছাসেবী অর্গানাইজেশনের সাথে জড়িত। আমি জানি তোমার একটা সিটিজেন স্কুল আছে যেটা তুমি একেবারে বাচ্চাদেরকে পড়াশোনা করাও,
এবং কি জাগো ফাউন্ডেশন এবং আরও এরকম টাইপের ফাউন্ডেশনের সাথে যুক্ত। তা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, ক্যাট কলেজ থেকে পড়ে বের হওয়ার পরে এই যে নানান রকম ব্যাপারগুলো আছে, জীবন চলা, ব্যক্তিগত জীবন, এই ব্যাপারগুলো, এইগুলো থেকে ঠিক কিভাবে এই ব্যাপারগুলোতে তুমি ট্রান্সফার হলে বা ইন্সপিরেশন পেলে যে আসলে কিছু একটা করা দরকার যেটা মোটা দাগে একটা চেঞ্জ করে? আমরা হয়তো সবাই করি আমাদের যার যার অবস্থান থেকে, সেটা হয়তো একটা মানে ওইরকম মার্কেবল একটা পর্যায়ে যায় না, কিন্তু মোশাররফ ভাই, তুমি এবং আমাদের আরও অনেকজন ক্যাডেট আছেন যারা এমন কিছু কাজ করেন যেটাতে আসলে মোটা দাগে একটা পরিবর্তন আসে সমাজে, সোসাইটিতে, অথবা পপুলেশনের মধ্যে, জিওগ্রাফির মধ্যে। এই ব্যাপারটা আমি তোমার কাছ থেকে এই ব্যাপারগুলো একটু জানতে চাই। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। আসলে আজকে প্রথমত আসলে আমার ভালো লাগছে যে আসলে সেকেন্ড ব্যাচ 47 ব্যাচ কানেক্টিং জেনারেশন, এটাই 45 ব্যাচ আসলে ডিফারেন্স। আমরা একসাথে কথা বলতে, আমরা কলেজে থাকতে মোশাররফ ভাইয়ের কথা অনেক শুনেছি আসলে, সো তার সাথে বসে একসাথে কথা বলতে পারছি, এটা আসলে অনেক সৌভাগ্য আসলে। হ্যাঁ, একই কথা আমি তোমার সাথেও অ্যাড অন করবো যে এই কানেক্টিং জেনারেশনের ক্ষেত্রে এই সেকেন্ড ব্যাচ 47 ব্যাচ আর মাঝখানে আমি 33 ব্যাচ হিসেবে আছি, এটা আমার জন্য একটা লাকি পার্ট। হ্যাঁ, সো এটা আসলে ক্যাডেট কলেজে না পড়লে আমরা আসলে পারতাম না। ডেফিনেটলি। সো আপনি কোশ্চেনে ফিরে আসি। আমি আসলে ক্যাডেট কলেজে থাকার সময়, প্রেজেন্ট ক্যাডেট তখন থেকে আলটিমেটলি আসলে আমার কেমন জানি কাজ করতো কিছু করার আর কি। আর কলেজে আসলে আমি একটা জিনিস হচ্ছে, আমার খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট এটার ব্যাকগ্রাউন্ডে যে কি এটা হয়তো কেউ জানে না, সেটা হচ্ছে আমি আসলে প্রচুর স্টাডি করতাম গল্পের বই। আমি লাইব্রেরির যত বই আছে পড়তাম, যত পেপার আছে পেপারের স্পেশাল নিউজ না, A to Z আমি পড়তাম, মানে কেন জানি ভালো লাগতো। সো যেহেতু কলেজে আসলে আমাদের অপরচুনিটি থাকে না বাইরে কি হচ্ছে, সো পেপার পড়ে ওইগুলো পড়ে যেটা হতো আউটসোর্স থেকে নলেজটা নিয়ে যেটা আসলে মনে হতো, সেটা আসলে সমাজের যে অবস্থা, যে দুঃখ কষ্ট, যে জিনিসগুলো উঠে আসে, কারণ পেপারে কিন্তু নেগেটিভ জিনিসগুলো বেশি আসে। জি জি। সো ওগুলো দেখার পরে আসলে আমার ছোটবেলা থেকে কাজ করতে আসলে কিছু করা দরকার, চেঞ্জ দরকার। চেঞ্জ শব্দটা আমি সেই ক্লাস 8 থেকে ইউজ করি আসলে। সো পরবর্তীতে ফ্রেন্ডের সাথে কথা বলা, ডিসকাস করা, কেউ হাসি ঠাট্টা করে, কেউ মজা করে, আবার কেউ সাপোর্ট করে, আসলে করা উচিত। সো ওই জায়গা থেকে আমরা যেটা করতাম, ক্লাস 8-এর ছুটি থেকে, আমাদের জিএসসির পর থেকে, ওই ছুটি থেকে শুরু করে যতদিন ছুটিতে যেতাম আমরা দেখে খাতা কলম বই ছোট ছোট বাচ্চাদের দিতে যতটুকু পারতাম, তখন তো আসলে সুযোগ খুব কম ছিল, করতাম, ইনকাম সোর্স নাই। জি জি, সেটা আর কি। সো পরবর্তীতে আসলে যখন ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পরে আমরা 2016-তে পাস আউট হলাম। সো 2016-তেই আলটিমেটলি আমরা যেটা করলাম, আমাদের রাজশাহী ক্যাডেট কলেজের মেম্বার, আমাদের ফ্রেন্ডরা, প্লাস হচ্ছে আর অন্য ক্যাডেট কলেজের আমাদের ব্যাচমেট যারা আছে মিলে আমরা একটি স্কুল করলাম বাচ্চাদের জন্য। এবং স্কুলটা এমন একটা গ্রামে করলাম যে গ্রামে আসলে দেখা যাচ্ছে ওরকম কোনো উচ্চশিক্ষিত কেউ নাই, প্লাস হচ্ছে বাচ্চা কাচ্চারা প্রাইমারির উপরে যেতে পারে না, গেলেও আসলে পড়ে না এরকম। ইভেন ওইখানে আমার কিছু ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড যে আসলে ক্লাস 3-4-এর উপরে পড়ালেখা করে নাই এরকম। সো ওই জায়গাটা থেকে আলটিমেটলি ওইখানে আমরা কাজ শুরু করলাম, সবাই বাড়িতে বুঝাই আনলাম। সো যে বাচ্চাগুলো নিয়ে শুরু করেছিলাম আমরা সেই 2016 সাল থেকে, সেখান থেকে এখন ওই বাচ্চাগুলো কিন্তু ক্লাস 7-এ পড়ে, সেম বাচ্চাগুলো, আমরা এখন ওদের সাথে কানেক্টেড, বাচ্চাগুলোর সাথে কিন্তু আমাদের এখনো পড়তেছে আর কি। যাক, আমি এই জায়গায় তোমাকে একটু ইন্টারাপ্ট করি। আমি যতটুকু জানি এটাই তো সেই সিটিজেন স্কুলটা, জি, যেটা একেবারে অলাভজনক এবং এই যে সুবিধাবঞ্চিত শিশু যারা আছে তাদের সমস্ত পড়াশোনার সমস্ত ধরনের খরচ বা যেটাই হোক না কেন, এই সিটিজেন স্কুলই সেটা কন্টিনিউ করে। এবং এটা সম্ভবত তোমাদের এখন আরো বেড়ে ব্রাঞ্চ হয়েছে, টোটাল আরো দুটো না, আমাদের টোটাল এখন 3টা ব্রাঞ্চ। একটা হচ্ছে লামা বান্দরবন, আর একটা হচ্ছে আমাদের অর্কাপল্লী কুয়াকাটা যেটা আছে। আচ্ছা আচ্ছা। সো অর্কার আমি পরে বলবো এটা। সো ওখানে একটা আছে, ওখানকার বাচ্চারা পড়তেছে। আর সাথে আমাদের একটা সিটিজেন লার্নিং সেন্টার, এটা হচ্ছে আনকনভেনশনাল ইয়ে। সো ওইটা আমাদের 10টা ব্রাঞ্চ আছে। চমৎকার চমৎকার, খুবই একটা অ্যামেজিং ব্যাপার। আসলে ভাবলেই অবাক লাগে যে আমরা ক্যাট কলেজে পড়াশোনার পরে পড়াশোনার যে একটা গুরুত্ব এবং এইটা যে একটা মানুষকে স্বাবলম্বী করতে পারে যে কোনো জায়গা থেকে, যদি বাচ্চার সেক্টরটা আমরা চিন্তা করি বড়, মানে তার বেস তৈরি করার ক্ষেত্রে, এইখানে মানে একেবারে ক্ষুদ্র জায়গার থেকে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল কত এনজিও কাজ করে, এখান থেকে যে তোমরা এরকম একটা কাজ করছো তা আসলেই প্রশংসার দাবিদার এবং কি বলবো আমি, যে স্যালুট পাওয়ার মতো একটা ব্যাপার। হ্যাঁ, যাই হোক, থ্যাংক ইউ, কন্টিনিউ করো তুমি, বলো। আচ্ছা, সো আমরা আসলে যে প্রায় 400-500 বাচ্চা আমাদের এখানে পড়তেছে সবগুলো ব্রাঞ্চ মিলে, বাট এটার পিছনে আসলে আমি আমার নিজের ক্রেডিট নিব এরকম বিষয়টা আসলে না, কারণ কলেজ থেকে যে ইন্সপিরেশনগুলো পেয়েছি আসলে আমি বলবো যে আমি যে আজকে যে জায়গাতে আসছি, হ্যাঁ এটা অনেক
বড় কিছু হয়তো না পুরো কান্ট্রি হিসাবে, বাট আমার জায়গা থেকে যেটা যতটুকু এসেছে এটার ভিতরে সাপোর্টটা আসলে কোথা থেকে ছিল, আমি আসলে শিখেছি ইন্সপিরেশন ছিল সেই কলেজের ফর্ম মাস্টার থেকে শুরু করে কলেজের আমাদের যারা হাউস মাস্টার, আমাদের টিচার্স, তারপর আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার, তারপর ভাইস প্রিন্সিপাল স্যার, অন্যান্য সবাই যারা ছিল, এবং স্টাফরা যারা এমপ্লয়িগুলো আছে, হাউস বেয়ার, সবার কাছ থেকে কিন্তু আমি ইন্সপিরেশন পেয়েছি এবং সবার আলাদা স্টোরি আমার সাথে আছে আসলে এটার পিছনে আর কি। সো ওই ইন্সপিরেশনটা নিয়েই কিন্তু আমি আসলে আগেই যাচ্ছি এখন পর্যন্ত। আর এখন পর্যন্ত আমাদের সাপোর্টে আমার ব্যাচমেট ফ্রেন্ডস যারা আছে তারা কিন্তু কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছে। সো ওই জায়গার থেকে আলটিমেটলি কিন্তু আমি হচ্ছে এই কন্টিনিউ করতে পারতেছি। সো আমার মনে হয় যে আসলে এই ধরনের কাজ একটা তো প্যাশন থাকা লাগে, সেটা আসলে পেশনটা তো হয়ে যায়, এটা আল্লাহ তাআলার একটা আসলে দান আর কি, ইশারা আর কি, দান আর কি। সো এটা তো পেয়েছি। পরবর্তীতে আসলে ভাই যেটা বললো আর্মির, আপনার কোশ্চেনটা ছিল, সো কোশ্চেনটা আমার করেন নাই, তারপর আমি আনসার দিই। সেটা হচ্ছে আর্মিতে আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে আসলে আমি লাইক যে আইকিউ টেস্ট আমি ইচ্ছাকৃতভাবে ভুল লাগাইছি, দেখে ভুল লাগাইছি। কারণ ছিল যে আমার যেহেতু অনেক কাজ বাইরে করার ইচ্ছা ছিল, আর্মিতে গেলে করতে পারতাম না, ইচ্ছা ছিল আর্মিতে যাওয়ার, বাট এটার জন্য ওটাকে আমি আসলে মাশাআল্লাহ কত বড় একটা ব্যাপার। আসলে আমরা এটা চিন্তাই করতে পারি না যে ওই 17-18 বছর বয়সে যেখানে সবাই আমরা এস্টাবলিশমেন্টের পেছনে ঘুরি এবং আমাদের সমাজ থেকে ফ্যামিলি আমাদেরকে শেখায় যে একটা গুড জব নিতে হবে, একটা অন্যরকম জায়গায় যেতে হবে, একটা এস্টাবলিশমেন্টে যেতে হবে, সেই জায়গায় তুমি ওইখানে যে এই ডিসিশন নিয়েছো যে আমি আর্মি, এত বড় একটা লুক্রেটিভ জায়গা যেখানে জীবন সেট, বাড়ি গাড়ি চাকরি সবই সেট, ফ্যামিলি নিশ্চিন্ত থাকে, সেই জায়গায় যে তুমি চিন্তা করেছো যে এই মানুষের জন্য কাজ করতে গিয়ে আমি এইখানে থাকলে, ইউনিফর্মে থাকলে পারবো না, এটা আসলেই মানে প্রচণ্ড সাহসিকতার মতো একটা ডিসিশন ওই বয়সটাতে। এটা আসলে অনেক ম্যাচিউর একটা ডিসিশন। যাই হোক, আল্লাহ তাআলা তোমাকে সেই ডিসিশন মেক করার মতো তৌফিক তখন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি তোমার সাথে একই রকমভাবে বাকি অংশগ্রহণগুলো জাগো এবং ওখানে ফেরত আসবো। এখন আমি একটু মোশাররফ ভাইয়ের সাথে কথা বলি। মোশাররফ ভাই, আমি যতটুকু জানি আপনার একটা ইন্টারেস্টিং গল্প সেই ক্ষেত্রে। আমাদের যেহেতু রাজশাহী ক্যাডেট কলেজ, উত্তর সাইডটা আমাদের সবসময় পছন্দের, এবং উত্তরের জনপদের একটা বিশাল গল্প আমি জানি যে জনপদকেই বদলে দেয়া, একটা সোসাইটিকে বদলে দেয়া, একটা অনগ্রসর অংশটাকে টোটালি লাইমলাইটে নিয়ে আসা, আমার কাছে তার হিরো আপনি। আমি এই গল্পটা আপনার মুখেই শুনতে চাই যে কিভাবে এই পরিবর্তনটা আসলো এবং আপনি কি চিন্তাধারা থেকে এই জায়গাটাতে আসলে গিয়ে কাজটা শুরু করলেন। তোমার প্রশ্ন খুব লম্বা প্রশ্ন, সুতরাং আমি শর্ট করে উত্তর দেওয়া যাবে না, আপনার মতো করেই আপনি বলেন ভাই। এইটা হচ্ছে কি, যখন আমি ওই যে ট্রেনিং করে ফেরত আসলাম, জি জি, দেন আই ডিসাইডেড যে আই শুড সার্ভ দ্য হোল টি ইন্ডাস্ট্রি, নট এ পার্টিকুলার কোম্পানি। তো ওই সময় আমি চাকরিটা ছেড়ে দিলাম এই কোম্পানি থেকে। ওই একই সময়ে দেখা গেল যে বাংলাদেশ টি বোর্ড ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড একটা প্রজেক্টে কনসালটেন্ট অ্যাপয়েন্ট করবে। সো আই অ্যাপ্লাইড ফর দ্যাট অ্যান্ড আই গট দ্যাট অ্যাসাইনমেন্ট। তো ওইটা পাওয়াতে আমার ইন্ডাস্ট্রি ওয়াইজ একটা ফোকাস হলো, মানে হোল ইন্ডাস্ট্রিকে স্টাডি করার আমার একটা সুযোগ হলো। তো এটা ইট হ্যাপেন্ড ইন 1992 অর আর্লি 93। তো এটা যেহেতু টোটাল ইন্ডাস্ট্রিকে স্টাডি করার সুযোগ হলো আমার, তখন আমি দেখলাম যে ইয়েস, এই দেশে একসময় আমরা চা 80% রপ্তানি করতাম। দি ওয়ে দি লোকাল কনজাম্পশন ইজ ইনক্রিজিং, এক সময় আমাদেরকে চা আমদানি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, হ্যাঁ, দিন দিন বাড়ছে। জি জি, তো এই চিন্তা করতে 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 ধরো 96-97 পর্যন্ত আমার এই কাজগুলি কন্টিনিউ হলো, মানে টি ইন্ডাস্ট্রির সাথে। এই একই সময় সাইমালটেনিয়াসলি তোমাদের বোধহয় তখন, আই এম শিওর তোমাদের জন্ম, তোমার হয়তো হয়েছে, ওর হয় নাই, 1997-এর 14th July, no, 14th June probably, yes, there was a gas blowout in a tea state called Fulbari, যেটা হিস্ট্রিক্যালি নোন এজ মাগুরছড়া গ্যাস ব্লোআউট। এটা ইয়ারা জানবে, আমরা পড়েছি, আমরা ইয়েতে পড়েছি, সাধারণ জ্ঞানে পড়েছে। তো ওইটা যে হিউজ ড্যামেজ হলো টি ইন্ডাস্ট্রির, ওই কোম্পানির নাম ছিল অক্সিডেন্টাল অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন কোম্পানি, হেডকোয়ার্টার্ড ইন হিউস্টন। তো
এই এত কিছু ক্ষতি হলো, পাবলিক রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে খেপে গেল, সবাই আনডিউ অ্যাডভান্টেজ নিতে চাইল ওদের কাছ থেকে, অ্যান্ড দে অ্যাপ্রোচ টি-বোর্ড যে আমরা কম্পেনসেশন দিব, বাট আমাদের যেহেতু ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি, উই আর অ্যাকাউন্টেবল টু দ্য শেয়ার হোল্ডার্স ইন ইউএসএ, সো উই ওয়ান্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট যিনি এটা অ্যাসেস করতে পারবেন, অ্যাকচুয়াল লসটা অ্যাসেস করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনোভাবে বায়াসড না হয়ে। জি 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 জি। তো এগেইন মেবি লাক ফেভার্ড মি, টি-বোর্ড আমার কথাই রেফার করেছে। আমি একই সময় আমি টি-বোর্ডের কিন্তু কনসালটেন্ট, আবার ওদেরও কনসালটেন্ট। তো এই অ্যাসেস করলাম ওদেরটা, এবং আই এম হ্যাপি টু লেট ইউ নো যে দে পেড মি ভেরি হ্যান্ডসাম পার ডে অনারিয়াম দিত। ওকে। তো এইটা কন্টিনিউ করলাম, তোমার অ্যাসেসমেন্টের কাজ শেষ করলাম 1999-এর ডিসেম্বরের মধ্যে। দীর্ঘ একটা সময়। হ্যাঁ, দীর্ঘ একটা সময়। তো বাই দেন আমার মাথায় একটা আইডিয়া ঢুকলো যে আমি তো এখন চাইলেও আদমজি, ইস্পাহানি, বেক্সিমকো এগুলো হইতে পারবো না। না না, ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুতরাং আল্লাহ তাআলা আমাকে এই যে 99 পর্যন্ত যেটুকু অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছেন, আই থট দ্যাট এনাফ ইজ এনাফ, আর দরকার নাই আমার, এখন আই শুড বি ওয়ার্কিং ফর দ্য পুয়ার পিপল। তো ওই ইয়ার সময় আমরা যখন কনসালটেন্সি করতেছিলাম টি-বোর্ডে, তখন একই সময়ে কিন্তু আমার ফ্রেন্ডদের মিলে আরেকটা কনসালটেন্সি ফার্ম ছিল, সপ্তা অ্যাসোসিয়েটস লিমিটেড, আমার ক্লাসমেটদেরকে নিয়ে। তো ওইটাতে বিভিন্ন স্টাডি আমাদের ছিল, ওই স্টাডিতে সোশিও ইকোনমিক স্টাডিগুলি ছিল, তাতে দেখা গেছে তোমার পঞ্চগড় জেলা, ইফ ইউ এক্সক্লুড 3 হিল ডিস্ট্রিক্টস, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই তিনটা যদি বাদ দাও তাহলে থাকে 61 ডিস্ট্রিক্টস। 61-এর মধ্যে দ্যাট ইজ দ্য পোরেস্ট ডিস্ট্রিক্ট। হ্যাঁ, পঞ্চগড় একদম ইয়ের সাইডটা, জি জি, দ্য পোরেস্ট ডিস্ট্রিক্ট। সো আই থট যে ওখানে কিছু করা যায় কিনা। ইন দ্য মেন টাইম 97-এ পিস ট্রিটি সাইন হলো। জি জি জি। তো আমি চিন্তা করলাম যে এটা একটা সুযোগ হবে যে এই যে শান্তি বাহিনীর লোকজন যখন যোদ্ধারা ফেরত আসবে, এদেরকে রিহেবিলিট করা যায় কিভাবে? বিশাল একটা চিন্তা ভাবনা। এদেরকে রিহেবিলিট না করতে পারলে এরা আবার হ্যাঁ 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 সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেরত যাবে। জি। এইখানে আমার ক্লাসমেট মনীষ দেওয়ানের ছোট ভাই অটিন দেওয়ান, আচ্ছা, অটিন দেওয়ানের 7 ব্যাচে অটিন দেওয়ানকে বললাম যে তুমি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্টের বন্দোবস্ত করে দেবো শান্তল আমরা। বাই দেন শান্তল আমরা কেম ব্যাক ফ্রম ইন্ডিয়া টু হি ওয়াজ স্টেইং ইন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের বাংলোতে, বা মানে খাগড়াছড়ি ছিল। জি 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 জি। তো ওই শান্তল আমার সাথে আমি আমার কয়েকজন টি প্ল্যান্টার ফ্রেন্ড নিয়ে, তার মধ্যে একজন হলো মারা গেছেন ভদ্রলোক মিস্টার এম কাসিম, হি ওয়াজ চিফ এক্সিকিউটিভ অফ ফিনলে। আরেকজন টি-বোর্ডের ডাইরেক্টর মিস্টার হাসিব, উনি জীবিত, রিটায়ার্ড। আরেকজন ফ্রেন্ড মারা গেছেন, হিজ নেম ইজ মিস্টার HR কবির, আমার সিনিয়র। আরেকজন এখনও জীবিত আছে, মিস্টার মঞ্জুর হোসেন। অল অফ দেম আর টি প্ল্যান্টার্স, মানে আই মিন টপ ব্রাসেস অফ দ্য ইন্ডাস্ট্রি। তাদেরকে আগে আমি মোটিভেট করছি যে এই প্রজেক্টটা, এই যে কনসেপ্টটা যদি আমরা রাঙামাটি বা হিল ট্র্যাকে করতে এক্সিকিউট করতে পারি, তাহলে যে হাজার হাজার শান্তি বাহিনী ফেরত আসবে, এদেরকে রিহেবিলিট করা যাবে, আর শান্তি একেবারে চিরস্থায়ী হবে। জি 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 জি। আচ্ছা, তখন এই চিন্তা করে উই ওয়েন্ট টু খাগড়াছড়ি। শান্তলার মাকে কথা হলো, হ্যাঁ, উনি বললেন আমাকে সময় দেন চিন্তা করতে। জি। উনি আবার 1 মাস পরে আবার গেলাম। দিস টাইম আমি আরেকজন গেল আমার সাথে, মিস্টার হাসিব। তো আমরা যাওয়ার পরে ওনাকে ডিটেলস বুঝাইলাম, একেবারে কাগজে কলমে হিসাব, প্ল্যানিংটা কেমন হবে, কি হবে। এবং ওনাকে লাস্টে একটাতে কনভিন্স হয়েছে। আমি বললাম যে স্যার, এই যে আপনি হাজার হাজার শান্তি বাহিনী ফেরত আসবে, আপনি যদি এদেরকে একটা পার্মানেন্ট বন্দোবস্ত না করেন, গেইনফুল এমপ্লয়মেন্টে না দিতে পারেন, তাহলে একটা সার্টেন পিরিয়ডে আবার ব্যাক করবে। ওই ট্রেনটা খালি ব্যাক করবে না, যে গুলিটা এখন সে আমি যে বেঙ্গলি হিসাবে আমাকে করতেছে, এই গুলিটা কিন্তু আপনার উপরে করবে। জি। সো
সামগ্রিকভাবে এই এতগুলি শান্তি বাহিনীর স্বার্থে আপনি যদি এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করেন সবাই হয়ে যাবে, এই গেইনফুলি এমপ্লয়েড হবে। তো হি এগ্রিড। এখন টাকা পাবো কোথায়? তো একটু আগে বললাম যে আমি ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডেড প্রজেক্ট দীর্ঘ একটা সময় কাজ করেছেন, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চলে এসেছে। তখনও তো আই এম অন এমপ্লয়মেন্ট উইথ দ্য ত্রিপুরান ইউরোপিয়ান। হ্যাঁ 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 হ্যাঁ। সো ইউরোপিয়ান ইউনিয়নের তখন ছিল আই থিঙ্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স অর অ্যাম্বাসেডার ছিলেন মিস্টার জেভি কেটলসন নামে এক ভদ্রলোক। আর ওইখানে গাইবান্ধার একজন ভেরি সিনিয়র ম্যান, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, মিস্টার হালিম, হি ওয়াজ দ্য ফাইন্যান্সিয়াল অফিসার। আচ্ছা। তো ইউরোপিয়ান ইউনিয়ন তো টি ইন্ডাস্ট্রিতে ফান্ডিং করতো, সেই সূত্রে হালিম সাহেবের সাথে কিন্তু আমার সম্পর্ক ছিল, কানেক্টিভিটিটা ছিল। জি 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 জি। I had to have this relationship with Mr. Halim also. তো উনার থ্রুতে গিয়ে ওই কেটলসন সাহেবের কাছে, জেবি কেটলসনের সাথে দেখা করলাম। মিস্টার হাসিব দুজন দেখা করলাম। দেখা করে ওনাকে এই শান্তি বাহিনী ব্যাপারটা বুঝাইলাম। হি এগ্রিড। উনি বলছে ইয়েস, আমরা ফান্ডিং করব, হিউজ অ্যামাউন্ট ফান্ডিং করব আমরা। তারা টি ইন্ডাস্ট্রিকে, মানে বাংলাদেশ টি ইন্ডাস্ট্রিকে আগে যে তোমার ফান্ডিং করেছে ফর ন্যাচারাল গ্যাস কানেকশন টু দ্য টি ইন্ডাস্ট্রি, ওই টাকাটা যখন ফেরত আসছে ওদের কাছে, ওই টাকা থেকে তারা এই টাকাটা অনেক টাকা জমছে, দ্য অ্যাকাউন্ট ওয়াজ মেনটেন ইন জনতা ব্যাংক, যে ওখান থেকে দিতে পারবো টাকা, বাট এ ফর্মাল প্রপোজাল হ্যাজ টু কাম ফ্রম দ্য হিল কাউন্সিল, ফরওয়ার্ডেড বাই দ্য হিল মিনিস্ট্রি, দেন ফরওয়ার্ডেড বাই দ্য ইআরডি, তখন যেটা বলতো, এখন কি বলে আমি জানি না, ইআরডি, অ্যান্ড আসলে then the money will be ready, available for you. তো এখন তখন মন্ত্রী ছিল মিস্টার কল্পরঞ্জন চাকমা, হিল মন্ত্রী। মন্ত্রীর সাথে আবার ইয়াকে দিয়ে যোগাযোগ করলাম, মাই ফ্রেন্ড মনীষ দেওয়ানের সাথে যোগাযোগ ছিল, জানাশোনা ছিল, যোগাযোগ করলাম। তো পুরা প্রপোজাল লিখে মিস্টার শান্তুল আর্মা থেকে ফরওয়ার্ডিং নিয়ে আসলাম কল্পরঞ্জন চাকমা মন্ত্রীর কাছে, ওনার বাসায় গিয়ে দেখা করলাম। বাট ওনার সাথে এটা হয় নাই, বেটে বলে মিলে নাই। হি ওয়ান্টেড টু অ্যাডপ্ট সাম আনফেয়ার মিনস। এটা বাই দ্য বাই, এখানে 200 কোটি টাকার একটা গ্র্যান্টের ব্যাপার ছিল, হিউজ অ্যামাউন্ট ওই টাইমটাতে। জি। হি থট দ্যাট দিস মানি উইল বি কামিং টু মি, হ্যাঁ, অ্যান্ড সো হি সেড হোয়াট ইজ মাই কেক ইন ইট? আই সেড সরি স্যার, দিস মানি ইজ কামিং টু ইউর মিনিস্ট্রি। তো এইটারই বেশ ক্রসটক হলো, আমরা ডিসহার্টেড হয়ে গেলাম, চলে আসলাম। বাট দেন আমার কাছে তো স্টাডি ছিল আগে যে পঞ্চগড়ি যে পুয়ার এরিয়া, উই শিফটেড আওয়ার। আচ্ছা, এইখান থেকে পরে ওখানে ট্রান্সফার হলো। হ্যাঁ। আসলে একটা ব্যাপার কি ভাই, আমি ইন্টারাপ্ট করছি, আমি যেটা বলতে চাই, আমি ওই জায়গাটাতেই প্রথম একটা ধাক্কা খেলাম। সেটা হচ্ছে আমাদের দেশে ইন জেনারেলি আমরা কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা কোনো কিছু শুরু করতে গেলে নিজের টাকা খরচ করে যখন আমরা করতে যাই, আমরা কত কিছু ভাবি। আর সেই জায়গায় আমার ধারণা এরকম মানে লায়ন হার্টেড খুব কম মানুষ আছেন। আপনি মেবি যুদ্ধ, ফ্রিডম ফাইটার বা এই ধরনের জিনিস নিয়ে ডিল করার কারণেই এই মানে ফোবিয়াটা হয়তো আপনার নাই, যে শান্তি বাহিনীর মতো এরকম একটা মানে ইন জেনারেল মানুষ নিয়ে কাজ করতে গেলেই আমরা চিন্তা করি আমার ইন্ডাস্ট্রি কী হবে কি না হবে, কোন ঝামেলা হয়। আর সেই জায়গায় একেবারে চ্যালেঞ্জিং একটা ব্যাপার, যারা একেবারে এলটিটির মতো আলাদা একটা এনটিটি, যোদ্ধা এবং তারা বিদ্রোহী গ্রুপ, তাদেরকে আপনি এইটাকে এখানে যে নিচ্ছেন এবং এখানে কাজ করবে তারা, তাদের লাইফ বেটার হবে, পার্মানেন্ট সলিউশন হবে, দেশের জন্য বিরাট একটা উপকার, কোনো সন্দেহ নাই। কিন্তু এইটা কোনো কারণে যদি এমন হয় যে ওনাদের মাঝখানে, মানুষ তো সবাই এক না, একজনও যদি ওই টি স্টেট, আপনার টি স্টেট থেকে সরে গিয়ে কোনো রকম অন্যায় করে, টোটাল চাপটা কিন্তু আপনার কাছেই আসবে যে উনি ওদেরকে আশ্রয় প্রশ্রয়দাতা এবং এই ব্যাপার। এর মাঝখান থেকে যে রেভলিউশনারি একটা চিন্তা, মানুষের জীবনবোধকে ঘোরানো, এটা একটা মানে অন্যরকম সাহসিকতার ব্যাপার। আর একটা জিনিসকে আমার মনে হয়, আপনার কথা শুনে মনে হলো যেটা, এই যে মনীষ দেওয়ান ভাই, কানেক্টিভিটি, আপনি কেউ যখন আসলে নিজের মন থেকে আসলে চায় যে আমি এটা করবই, সৎ জিনিস থাকলে, কোনো রকম ব্যাপার না থাকলে, আমার মনে হয় আল্লাহ তাআলাও চারিদিক থেকে এই পরিবেশটাই তৈরি করে দেয়, কানেক্টিভিটি এবং আদার্স ব্যাপারগুলা, যে যাতে আসলে এই জিনিসটা, রাস্তাটা সহজ হয়ে যায়। তো মোশাররফ ভাই, যে কথাটা বলছিলাম,
সো এটা অবশ্যই একটা সাহসিকতার ব্যাপার যে আমি এই ধরনের রাইভালদের নিয়ে যে একটা কাজ করতে যাচ্ছি, তাদের যে আবার মানে কি বলবো ওই পেশায় ফেরত না যায়, তাদের যে জীবন একটা গঠনের চেষ্টা করছি এবং সে শিফট হয়ে শেষ পর্যন্ত উত্তরবঙ্গে চলে গেল। এই জায়গায় আমি আসার আগে একটা জিনিস সবার উদ্দেশ্যে বলতে চাই, এটা একটা সাসপেন্সের মতো, যে চা বাগান হয়তো অনেকেই করে, এটা একটা মানে পুরনো ব্যাপার বা সেই ব্রিটিশ কালচার, কিন্তু এই কালচার থেকে বের হয়ে এই যে একটা ডিফারেন্ট ফর্মুলা অ্যাপ্লাই করা, যেটা সমস্ত মানুষের একেবারে ওই জনপদটাকেই বদলে দিল, এই কনসেপ্টটা কিভাবে আসলো এবং ঠিক কি চিন্তা করে আপনি অ্যাপ্লাই করলেন এত বড় একটা জিনিস? তোমাকে আগেই বলেছি যে আমি টি বোর্ডের কনসালটেন্ট ছিলাম। জি 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 জি। সেই সূত্রে শুধু বাংলাদেশের চায় না, সারা পৃথিবীর যে সমস্ত দেশে চা আছে সমস্ত দেশের চায়ের ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি, প্রেজেন্ট কন্ডিশন এগুলি আমার স্টাডি করার সুযোগ হয়েছে বা স্টাডি করতে হয়েছে। ওইখানে স্মল হোল্ডিং একটা কনসেপ্ট আছে, সেটা হলো যে ইউ ডোন্ট নিড থাউজেন্ডস অফ একর্স অফ ল্যান্ড। একজন কৃষক তার যদি 2 একর জমি থাকে বা 5 একর থাকে, সে 3 একরে চা করবে, 2 একরে চা করতে পারে। আচ্ছা, এরকম 1000 কৃষকে 1000 একরে চা করলো। তারা ইন দ্য আফটারনুন কৃষক যেরকম সবজি বিক্রি করে বাজারে, হ্যাঁ হ্যাঁ, এই চায়ের কৃষকরা সেন্ট্রালি কোনো এক জায়গায় লোকেটেড অ্যানাদার এন্টারপ্রেনার উইল এস্টাবলিশ এ টি ফ্যাক্টরি। এই চায়ের কৃষকরা ওই পাতাগুলি হারভেস্ট করে প্লাগ করে বিকালে গিয়ে ওখানে বিক্রি করে দিয়ে আসবে। এতে ওই যে এন্টারপ্রেনার যে ফ্যাক্টরি করলেন ওনারও প্রফিট, আর যারা গ্রিন লিফ কাঁচা পাতা উৎপাদন করছে তারও প্রফিট। তার হলো দারিদ্র্য বিমোচন। চমৎকার। তার হলো দারিদ্র্য বিমোচন। তো পঞ্চগড়ের অবস্থাটা যেহেতু আমার জানা ছিল, স্টাডিতে আসছিল, ইজ দ্য পোরেস্ট ডিস্ট্রিক্ট, পিছিয়ে পড়া একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সময় ডেইলি ইত্তেফাকে একটা নিউজ আসলো যে এই ইন্ডিয়াতে আমাদের প্রতিবেশী জায়গা ইন্ডিয়া কাছাকাছি জায়গাতে চা আছে, আমাদের এখানে কেন হবে না। বাট পঞ্চগড় যেহেতু পুয়ার ডিস্ট্রিক্ট আমার স্টাডিতে আসছে, সো আই রোট এ লেটার টু, ওই যে একটু আগে হাসিব সাহেব বললাম যে তখন উনি প্রজেক্টের ডাইরেক্টর টিবোর্ডের, আই রোট এ লেটার টু হিম, রিকোয়েস্টেড হিম to get a study, official study, to commission an official study for Panchagore and Thakurgaon. মানে সাস্টেনেবিলিটি স্টাডি করার জন্য। জি জি। না, স্টাডি তো আমরা নিজেরা ইন্ডিভিজুয়াল করতেই পারি, অফিশিয়াল, বাট টি বোর্ডের ব্যানারে হইলে ইট ক্যারিজ ভ্যালু। জি, অফিশিয়াল একটা ইয়ে আসবে। তো উনি এটা করলেন, পারমিশন আনলেন, স্টাডিটাও হলো, অ্যান্ড বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি স্টাডিটা টোটালি ফান্ডিং আমাকেই করতে হয়েছে। যাই হোক, ওই স্টাডির রেজাল্টে ইট ওয়াজ ফাউন্ড এক্সেলেন্ট, যে এখানে খুব চা হবে। তো এর মধ্যে এটার রেজাল্ট যখন হলো, ইট হ্যাপেন্ড ইন দ্য মান্থ অফ অক্টোবর 1999, 24th of October। তো আমাদের একটা ইয়ে আছে, টি প্রফেশনাল ওয়েলফেয়ার সোসাইটি আছে, হুইচ ওয়াজ হেডকোয়ার্টার্ড ইন শ্রীমঙ্গল। তো ওইখানে একটা এজিএম ছিল 21শে নভেম্বর 1999-এ। তো আমাকে ওই ওই গ্যাদারিংয়ে আমাকে এই ফান্ডিংটা প্রেজেন্ট করতে বললো। ফিল্ডের চিফ এক্সিকিউটিভ ছিলেন মিস্টার এম কাসিম, তারপরে ফিল্ডের একজন ডিজিএম ছিল আমাদের সাথে মিস্টার ফয়জুল মতিন, টি ইন্ডাস্ট্রির ব্রাসগুলি ছিল আমার সাথে তখন। তো আমি এটা প্রেজেন্ট করলাম, অ্যান্ড উই ফ্লোটেড দ্যাট আইডিয়া যে এই কাজে আমাদের দেশের উপকার হবে, গরিবের দারিদ্র্য বিমোচন হবে। দেশের উপকার এভাবে হবে যে আওয়ার স্টাডিজ সেজ, আই সেড ইন দ্যাট কেস আই সেড মাই স্টাডিজ সেজ যে 2015-তে বাংলাদেশকে চা আমদানি করতে হবে, দি রেট অ্যাট হুইচ টি কনজাম্পশন ইজ ইনক্রিজিং, বাড়ছে। হ্যাঁ হ্যাঁ। বাট আমার ফোরকাস্টটা ভুল প্রমাণিত হয়েছে। 2011-12 থেকে চা আমদানি শুরু হয়ে গেছে বাংলাদেশে, অ্যান্ড 2014-15-তে হাইয়েস্ট ভলিউম অফ টি ইম্পোর্ট হয়েছে, অ্যাবাউট 1 কোটি কেজি উপরে ইম্পোর্ট হয়েছে। সো এই আইডিয়াটা এই প্ল্যান্টারদের মধ্যে আমি শেয়ার করলাম এবং বললাম যে উই হ্যাভ সার্টেন রেসপন্সিবিলিটিস টু দ্য নেশন অ্যান্ড টু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড টু দ্য পুয়ার পিপুল। তো আমরা তখন একটা কোম্পানি তৈরি করলাম, তেঁতুলিয়া টি কোম্পানি। তো ওই এই যে গ্রুপ, প্রথম যে 7 জনের কোর গ্রুপ ছিল, মিস্টার এম কাসিম মারা গেছেন, মিস্টার হাসিব জীবিত, মিস্টার মঞ্জুর হোসেন জীবিত, মিস্টার আফজল হোসেন জীবিত, মিস্টার আলাউদ্দিন আল আজাদ জীবিত, অ্যান্ড মিস্টার ফয়জুল মতিন উনি জীবিত, আর মিস্টার হুমায়ুন কবির আল্লাহ বেহেস্ত নসিব উনি মারা গেছেন।
এই 7 জনে আমরা এই তেঁতুলিয়া টি কোম্পানি করলাম। এর মধ্যে অনেক ঘটনা, আর এত লম্বা করতে পারতেছি না আমি। এই কোম্পানি তৈরি করার পরে আই অ্যাপ্রোচ দ্য টি বোর্ড চেয়ারম্যান যে আমরা ওখানে এটা ফার্স্ট ইনঅগুরেশন ডেতে আপনি প্রধান অতিথি থাকবেন। সো ওখানে আমরা ইন দি মেন টাইম মানে উই ডোন্ট ওয়ান্ট টু বাই, উই ডিডন্ট ওয়ান্ট টু বাই হিউজ এরিয়া অফ ল্যান্ড। আমরা 5-6 একর হলেও হয়, একটা ফ্যাক্টরি, একটা নার্সারি, এই হলেই হয়। তো এটা আমরা করে যে ইন বিটুইন এপ্রিল অ্যান্ড নভেম্বর আমরা এটা করে ফেলেছি। পাইলট প্রজেক্টের মতো একটা। না, আমরা জায়গাটা কিনেছি, আচ্ছা, বাট চারা লাগানোটা আমরা ওয়েট করতেছি যে আমরা তো লাগাতে পারি, বাট উই ওয়ান্টেড টু মেক ইট অফিসিয়াল। উই ওয়ান্টেড টু ব্রিং দ্য টি বোর্ড চেয়ারম্যান। সো টি বোর্ড চেয়ারম্যান ছিল তখন ব্রিগেডিয়ার দানিয়াল ইসলাম। তো ওনাকে রিকোয়েস্ট করেছি, প্রথম দিকে আসতে চায় নাই, উনি মনে করছে আনট্রেডিশনাল ও নন ট্রেডিশনাল এরিয়াতে চা হবে কি হবে না, সব ফাইন্ডিং দেখালাম যে হবে, চা হবে, ওই স্টাডি রিপোর্টটা দেখালাম আর কি। তো উনি রাজি হলেন। 2 এপ্রিল 2000 ফার্স্ট টি প্ল্যান্টেশন শুরু হয়। গ্রামের নাম বুড়াবুড়ি, উপজেলা তেঁতুলিয়া, জেলা পঞ্চগড়। এবং এই ফ্যাক্টরিটা চালু হয় 2004-এর 20শে ডিসেম্বর। এবং এখন এই মুহূর্তে ওখানে 25-26টা ফ্যাক্টরি চলতেছে। পঞ্চগড় থেকে এখন চা আসতেছে টু দ্য ন্যাশনাল প্রোডাকশন অ্যাড হচ্ছে 20 মিলিয়ন কেজির উপরে, 2 কোটি কেজির উপরে। এবং 6.5 থেকে 7,000 হেক্টর, হুইচ ইজ 16-17 হাজার একর জমিতে চা হচ্ছে। তো এই 16-17 হাজার একর জমিতে চা হওয়ার সুবাদে 20,000 পরিবার বা তারও বেশি পরিবার এটার উপর একটা ডিপেন্ডেন্সি, গেইনফুলি এমপ্লয়েড, অ্যান্ড তাদের দারিদ্র্য বিমোচন হয়েছে। এখন যদি 20,000 পরিবার এটাতে হয়ে থাকে, এনগেজ হয়ে থাকে, তাহলে এক পরিবারে কমের পক্ষে 5 জন মানুষ আছে। স্বাভাবিক। আমি আপনার এই কথা শুনছি আর আমার ভেতরে একটা অন্যরকম ব্যাপার কাজ করছে, আমি একটু রিলেট করতে চাই। আমার মনে হয় কি, আপনি যে কনসেপ্টটা বলেছেন, আমরা কোনোদিন এটা ভাবতেই পারি না। কারণ মানে টি স্টেট কখনো বা চা সেই ব্যাপারটা এই যে ঘরে ঘরে আলাদা হয়ে হবে, এই কনসেপ্ট আমার মনে হয় আপনি ছাড়া আমি নিজেও জানি না, কাউকে বলতেও শুনি নাই বা চিন্তাও করতে দেখি নাই। এবং এইটা আমার মনে হয় একমাত্র পসিবল একটাই কারণ, ব্যাকগ্রাউন্ড ক্যাডেট কলেজ। কারণ আমি ক্যাডেটদেরকেই দেখেছি যে যেখানে ইম্পসিবল কোনো কিছু থাকবে না বা কোনো কিছু নাই, ওখানেই ও ডিফারেন্ট একটা পরিকল্পনা, একটা প্ল্যান ও বাইর করে নিয়ে আসে যে এই জিনিসটা সাকসেস হবেই। তো এরকম একটা এক্সেপশনাল ব্যাপার, যেখানে আমার শত একর ল্যান্ড আমার কোম্পানির নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র পার্সন টু পার্সন। আমরা জানতাম এই চাষগুলো জেনারেলি আদার ধরনের যে চাষ, ধান, সবজি বা এই ধরনের সেক্টরে হয়, যে কৃষকরা তাদের নিজস্ব জমিতে করছে একটা পার্সেন্টেজ এবং সেটা একটা অংশে সমবায় বা আদার্সে যাচ্ছে। এইটা যে টিতে আসা সম্ভব। এবং আরও মজার ব্যাপার, আমরা সবসময় জানি হিলি এরিয়াতে চা হয়, একেবারেই বাচ্চা কাল থেকে আমরা এটা জানি। এইটা যে উত্তরবঙ্গের মতো একটা ল্যান্ডে হতে পারে, এই কনসেপ্ট আমার মনে হয় ভাই ছাড়া কেউই করে নাই কোনো দিন। এবং আমি যতটুকু জানি, আমি যেমন এক্সাইটেড, রাষ্ট্রও এক্সাইটেড থেকে এরকম একটা কনসেপ্টকে ভাইকে একটা স্বীকৃতি প্রদান করেছে বলে আমি জানি। আমি সেটাও একটু শুনতে চাই। আমি তোমাকে এইটা আগে ক্লিয়ার করি যে প্লেন ল্যান্ডে যে চা হয়, এটার আমরা অ্যাড্রেস করেছি কীভাবে। শ্রীমঙ্গল, চিটাগাঙে সব হিলিতে হয়। জি জি জি, তাই দেখেছি। রিজন এটাতে চা নিডস লট অফ ওয়াটার, বাট ওয়াটার লগিং পছন্দ করে না, জমে থাকা যাবে না। হ্যাঁ, জমে থাকা যাবে না। তো ওই পঞ্চগড়ের যে এরিয়াটা, এটা যখন ওই যে 99-এ স্টাডি করি, তখন কিন্তু আমরা সয়েল টেস্ট করেছি। আচ্ছা, যে উপরে টপসেল কতটুকু নিচে গেলে কোর্স স্যান্ড পাওয়া যায়। কোর্স স্যান্ড পাইলেই পানি পার্কুলেট করে পানি চলে যাবে। সো আমরা দেখছি যে 2.5 ফুট নিচেই মোটা বালি, সুতরাং আমরা যদি ড্রেনেজটা যদি আমরা 2.5 ফুটের বেশি করতে পারি, তাহলে আর পানি জমবে, সো চা অটোমেটিক্যালি গ্রো হবে, খুব ভালো গ্রোথ হবে এবং খুব ভালো গ্রোথ হয়েছে ওখানে। তো এখন তুমি যদি বলা যে হ্যাঁ ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড, এটা আমার একার কোনো কৃতিত্ব না। আমি এই যে তেঁতুলিয়া টি কোম্পানিতে 107 জন টি প্ল্যান্টারকে একসাথে করেছি, তাদের যৌথ টাকা দিয়ে ওখানে আমরা কৃষকদেরকে বিনা পয়সায় চারা দিয়ে দিয়েছি। আর আমরা যে ট্রেনিং দিয়েছি, আমাদের যে এক্সপার্টিস ওদেরকে ট্রান্সফার করেছি, দিস আর অল ফ্রি অফ কস্ট। আমাদের কোনো উপার্জনের জন্য আমরা ওখানে যাইনি। আর
এই আমরা কোটি কোটি টাকার তো চারাই দিয়েছি, এগুলো সব আমাদের নিজস্ব টাকা, মানে আমার একলা না, হ্যাঁ মানে আমি তো বললাম যে কালেকটিভ 107 জন মানুষের। সো মেবি এটা বলতে পারো যে হ্যাঁ এইটার ফ্ল্যাগটা আমার হাতে ছিল। জি জি সেটাই আমি মিন করতে আমার সাথে যারা ছিল এদের মধ্যে কয়েকজন নামও বলতে পারি আমি, তারা চায়ের জ্ঞান সম্পর্কে আমার সাথে অনেক বেশি জানেন তারা, আমার ওনাদের চাকরিও আমার থেকে বেশি, বাট ফর সাম রিজন ইনিশিয়েটিভটা আমার হাত থেকে আসছে। হ্যাঁ এরকম একটা Nothing more than that. এটাই ভাই আমি এটাই বলতে চেয়েছি যে ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডে আমরা যখন দেখি যে যেখানেই দেয়াল তৈরি হয়ে যাচ্ছে সেখানেই কোনো না কোনো একটা আলাদা প্ল্যান তৈরি হয়ে যায়। I do not take any personal credit in it. It is a collective effort. বাট যেহেতু ফ্ল্যাগটা আমার হাতে ছিল, আমি এটা রাষ্ট্র আমাকে এটা স্বীকৃতি দিয়েছে 2018 সনের 18ই ফেব্রুয়ারি। I got the National Tea Award for this স্মল হোল্ডিং টি ফর পভার্টি এলিভিয়েশন, এই কনসেপ্টের জন্য। অর্থাৎ কৃষকদের আলাদা আলাদা জায়গাতে থাকবে, চা বাগান থাকবে, তারা ফ্যাক্টরি ওদেরকে বিক্রি করবে। এবং আই এম হ্যাপি টু লেট ইউ নো যে এখন আর বাংলাদেশকে চা আমদানি করতে হয় না। বাংলাদেশ ইজ ইন এ পজিশন টু এক্সপোর্ট টি। ওকে, একে হলো ইন এ পজিশন টু এক্সপোর্ট টি ইনস্টেড অফ ইম্পোর্টিং। আর হলো হাজার হাজার মানুষের দারিদ্র্য বিমোচন হয়েছে, বিশাল জীবন ইনকাম লেভেল বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন 99-এ যাই তখন পঞ্চগড় শহরে কোনো খাওয়ার হোটেল ছিল না, থাকার হোটেল ছিল না, কোনো মোটরসাইকেলের দোকান ছিল না, কোনো টিভি ফ্রিজের দোকান ছিল না। এখন এগুলোর জন্য হাঁটা যাবে না, আর বাড়ি বাড়ি এখানে মোটরসাইকেল বিকজ অফ টি। কারণ ইকোনমিক্যাল একটা বিরাট রেভলিউশন সেখানে তৈরি হয়েছে। তাদের বাথরুম ইজ অ্যাজ গুড অ্যাজ মাই ওন বাথরুম ইন ঢাকা। তাদের বাথরুম মাশাআল্লাহ, তাদের বাড়িতে এখন ডিশ টিভি, এই লাইন এই লাইন ওই লাইন, এগুলো মানে আই মিন their children are now reading in private universities also. আমি অর্কার পক্ষ থেকে আবারও একবার ধন্যবাদ দিতে চাই যে এরকম একটা রেভলিউশন, একটা পুরা জনপদকে বদলে দেওয়ার যে গল্প, সেটা আসলে আমি চাক্ষুষ আপনার কাছ থেকে নিতে পারলাম। আমাদের অর্কার অংশে এই জিনিসটা, এটা আমাদেরকে আরও প্রাউড ফিল করে যে আমাদের ভাইরাই এরকম একটা পর্যায়ে এরকম একটা রেভলিউশন নিয়ে এসছে। এটা সত্যি গর্ব করার মতো। আমরা যখন ছোট ছিলাম, আমি 96-এ কলেজে ঢুকেছি, তখন আসলে উত্তরবঙ্গ বা এই ব্যাপারগুলোর ক্ষেত্রে এতটা আমাদের ছিল না। আমরা তখন প্রথম জানি এই মোশাররফ ভাই যে ওই মোশাররফ ভাই, এইটা আসলে আমরা তখন জানতাম না, কিন্তু জানতাম যে প্রথম উত্তরবঙ্গে এরকম একটা চা বাগান হচ্ছে, যেটা আমাদের কাছেও খুব ফানি লাগতো প্রথম যে আসলে কি এখানে হবে, কারণ আমরা তো জীবনভর দেখে আসছি সব হিলি এরিয়াতে। যাই হোক, সেই ম্যাজিক্যাল পাওয়ার বলেন বা ম্যাজিক্যাল ম্যান বলেন, যেটাই বলেন, সেই ফ্ল্যাগ বেয়ারার বলেন, যেহেতু আমার কলেজের, এটা নিয়ে অর্কা অবশ্যই গর্ববোধ করে এবং দেশ তো করেই। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট ধন্যবাদ দিচ্ছি। আমি শেষ করার আগে একটু ইমনের কাছ থেকে ঘুরে আসি ভাই। হ্যাঁ, একটা ইমন, যেটা বলছিলাম, তোমার সেই সিটিজেন স্কুলের কথা আমরা শুনেছি। আমি আরও একটা জিনিস জানি, অর্কা একটা এক্স-ক্যাডেট সংগঠন হলেও অর্কারও সামাজিক দায়বদ্ধতা থেকে অর্কার এরকম অনেকগুলো প্রজেক্ট রান হয়। হ্যাঁ, অর্কা পল্লী আছে, তারপরে তোমার ওবিএফ ফান্ড আছে, অর্কা ব্লাড ফর লাইফ আছে, তারপরে অর্কা হোমস আছে, এরকম অনেকগুলো জিনিস আছে যেটা অর্কা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মনে করি এই জন্য অর্কা করে। এবং আমি এটা অবশ্যই বলতে চাই গর্ব করে যে অর্কার মতো এইরকম সোশ্যাল রেসপন্সিবিলিটি আর একটা এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের আমি দেখি নাই এই পরিমাণ। হ্যাঁ, সো আমি জানি তুমি এটার সাথে খুবই অ্যাক্টিভলি জড়িত। তুমি যদি একটু তোমার এই অর্কার এই সেক্টরটা বলতে, যে আসলে কিভাবে যোগ হলে, কি কি কাজ করছো, অর্কার এই জিনিসটা কেমন, এখন কি মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলছে, একটু যদি আমাদেরকে বলতে। থ্যাংক ইউ ভাই। আসলে আমাদের অর্কার সাথে যদি বলি, আসলে আমি কলেজ থেকে বললাম না আমি আসলে সামাজিক কাজ করতে চাই, এর পিছনে কিন্তু একটা ইন্সপিরেশন কিন্তু অর্কা আমাকে দিয়েছে। সেটা হচ্ছে কলেজে থাকতে অর্কা সম্পর্কে শুনতাম যে আমাদের সিনিয়র ভাইয়ের এটা করছে, ওটা করছে, সম্পর্ক ভাইয়ের কথা শুনেছি, আর অনেক কিছু আমরা শুনেছি কলেজে। সেটা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে সামাজিক কাজ করার বিষয়ে আর কি। তারপর হামিদ ভাই প্রত্যেক বছর একবার করে আসতেন, এসে একটা লম্বা লেকচার দিতেন। এই সময় দেখা যেত অনেকে ঘুমাতো, অনেকে হতো, আমি কিন্তু শুনতাম, আমরাও এটা শুনতাম রেগুলার, ফুল শুনতাম আসলে। সো আলটিমেটলি এইগুলো থেকে কিন্তু আমাকে ইন্সপায়ার হয়েছে যে আসলে বের হওয়ার পরে আমি অর্কার সাথে কাজ করবো, বিষয়টা কিন্তু কাজ করছে আমার ভিতরে তখন থেকেই। পরবর্তীতে কলেজ থেকে বের হওয়ার পরে আমার অর্কার সাথে জার্নি যেটা শুরু হয়েছে, আমার মনে হয় এটা অর্কা ব্লাড ফর লাইফের হচ্ছে টিএসসিতে
ইয়ে ব্লাড ডোনেশন একটা প্রোগ্রাম ছিল, আমাদের অলমোস্ট সবারই টিএসসি তে ব্লাড ডোনেশন করেই এই ব্যাপারটার সাথে ওইটার সাথে আমি ছিলাম। আমরা এখন মনে আছে আমরা অনেক মাইকিং করে করে প্রায় 100 ব্যাগ পর্যন্ত করেছিলাম, এটা অনেক ভালো লাগছে 100 ব্যাগ করতে পারছি এরকম বিষয় আর কি। সো পরবর্তীতে অর্কা পিকনিক বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে মোটামুটি চেষ্টা করতাম। এরপর পরবর্তীতে হচ্ছে আরও মোর অ্যাক্টিভলি যেটা আমরা কাজ শুরু করেছি অর্কা ইসি, যেটা এক্সিকিউটিভ কমিটি আর কি। এখানে হচ্ছে 2021 সালের কমিটিতে আমি হচ্ছে কমিউনিটি সার্ভিস সেক্রেটারি হিসাবে জয়েন করি। অ্যান্ড এগুলোর পিছনে আসলে যারা আসলে আমার ইন্সপিরেশন ছিল অনেকেই ছিল, তার ভিতরে হামিদ ভাই ছিলেন, আমাদের এজাজ ওসমান ভাই ছিলেন। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে এজাজ ওসমান ভাই কিন্তু বর্তমানে আমি আবার এখন কমিটিতে আছি অর্কার, সো আমাদের এসজি আর কি, সেক্রেটারি জেনারেল আর কি, তার সাথেও যে কাজ করার সুযোগ পাচ্ছি এটাও আমার জন্য আসলে অনেক বড় একটা আসলে পাওয়া আর কি। আর এর আগের 2 বছর দীপক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, এবং দীপক ভাইয়ের সাথে কাজ করার সময় 2021-22-এ তখন আলটিমেটলি আমি ফার্স্ট আরও ডিটেলস জানলাম, অনেক কিছু করে জানতাম, কী করে কীভাবে করে জানতাম না। সো আসার পরে আমরা কম্প্রিহেন্সিভভাবে আমাদের যে বিভিন্ন আপনি যেগুলো বললেন আর কি, অর্কা হোমস, অর্কা পল্লী, তারপর ওভিএফ, তারপর এরকম যা যা আছে আর কি, সো সবগুলো নিয়ে আসলে আমরা অনেক স্টাডি মিটিং করেছি কী করা যায়। অ্যান্ড আমি যেহেতু ওখানে আমার দায়িত্ব স্পেশালি ছিল এই সামাজিক কাজগুলো অ্যাজ এ কমিউনিটি সার্ভিস সেক্রেটারি, সো আমরা অর্কা পল্লী অর্কা পল্লী আমাদের অনেকগুলো 7টা অর্কা পল্লী ছিল, তার ভিতরে দেখা যাচ্ছে যে অনেকগুলো আসলে ফলো আপ ছিল না, অনেক কিছু ছিল না। সো আমার পার্সোনাল একটা অ্যাচিভমেন্ট যদি বলি, সেটা হচ্ছে আমাদের তখনকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের আলম ভাই, তো ভাইয়ের সাথে করে অর্কা পল্লী কুয়াকাটা যেটা, এটা কিন্তু ওর পিছনে আমরা একদম যে ওটা নিয়ে এখন কিন্তু ফুল একটা কমিউনিটি আমাদের অর্কার, কিন্তু ওখানে নিজস্ব ল্যান্ড আছে, ওখানে 2008 আসলে আমরা এটা নিয়ে বিস্তারিত অন্য একদিন আলোচনা করব, কারণ আমি এটা মনে করি, আমিও তোমার মতো এরকম অর্কাতে যখন ইসিতে 2বারের মতো আছি, আমি এটা থেকে বুঝতে পেরেছি যে আমাদের অর্কার ব্যাকগ্রাউন্ডে যে বড় ভাইরা আছেন তাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটাই আসলে আমাদেরকে ইন্সপায়ার করে মূলত। এবং অর্কা শুধু ইন্সপায়ার করে তাই না, অর্কা যে তার এই ধরনের অনেকগুলো সাব চ্যানেল ওপেন করে রেখেছে সোশ্যাল রেসপন্সিবিলিটিতে, ব্লাড ফর লাইফ বলো, অর্কা বেনিফিটেড ফান্ড বলো, হোমস বলো, অর্কা পল্লী বলো, তারপরে তুমি যেটা বললা সিডরের ক্ষেত্রে কিন্তু রানা প্লাজার ধ্বংসের ক্ষেত্রে বাচ্চাগুলো বলো, এই ধরনের অনেকগুলো কাজ আমাদের রয়ে গেছে। আমি অনেকবার এটা ফিল করেছি যে ইন জেনারেল আমরা যারা অর্কা সদস্য তারা হয়তো এই ধরনের সাপোর্ট বা যে কোনো সময় সবসময় দিয়ে থাকি, কিন্তু এর ভেতরের যে অ্যাক্টিভিটিস এবং এটা যে কত বৃহৎ আকারে হচ্ছে এটা আমরা অনেকেই জানি না। সো আমি মনে করি যে আমার কাছ থেকে হলেও অর্কার ক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে, আমি নিজেও ইসি মেম্বার, আমি বাকি ইসিদেরকেও অনুরোধ করব যে অর্কার এই অ্যাক্টিভিটিসগুলোকে যাতে আসলে লাইমলাইটে আনা হয়, কারণ আমরা সদস্য হিসেবে কাজ করি কিন্তু কোর লোকজন ছাড়া অনেকেই আমরা জানি না যে কি এক্সটেন্সিভলি কাজ হচ্ছে এবং মানুষের কত রকম পরিবর্তন আসছে এখানে। লাস্ট বন্যাতেও কিন্তু আমরা হিউজ কাজ করা হয়েছে, তারপর প্রত্যেক বছর উইন্টারে কাপড় দেওয়া হয়, এই জিনিসগুলো আমি জানি, কিন্তু এটা কত এক্সটেন্সিভলি হয় আমার মনে হয় এটা এখন সময় তুলে ধরার বা লাইমলাইটে নিয়ে আসার, জানা উচিত এত বড় কাজ অর্কা করছে। যাই হোক, ধন্যবাদ তোমাকে ইমন। আমি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাকে বলবো যে এখনকার তোমার জুনিয়র যারা, তাদেরকে এই ধরনের ব্যাপারে বা আমাদের ক্যাডেট কলেজে যারা আছে তারা যদি কখনো চিন্তা করে তাদের ইন্সপিরেশনের জন্য তুমি তাদেরকে কিছু বলতে চাও কিনা? অবশ্যই ভাইয়া, সেটা হচ্ছে ভাই আমাদের ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পরই যেহেতু আমি আসলে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিলাম, সো আমার পার্সোনাল পক্ষ থেকে আসলে যেটা হবে, কলেজে আমি ছিলাম অনেক ইন্ট্রোভার্ট, আসলে আমি ইভেন কোনো স্টেজ কম্পিটিশন আমি যাই নাই, খুব বেশি যে ওরকম ছিলাম যে পপুলার থাকে না ওরকম ফিগার আসলে ছিলাম না। বাট কলেজ থেকে বের হওয়ার পরে আমি যেটা চেষ্টা করেছি সবার সাথে মিশার, অ্যান্ড ওই জায়গাটা থেকে আলটিমেটলি অর্কাতে আমার যতটুকু সম্ভব চেষ্টা করি সবার সাথে মেশার। তারপর মানে ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই আমি চেষ্টা করেছি এগুলো করার। সো নতুনদের জন্য আসলে আমার যেটা থাকবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে নেটওয়ার্কিংটা গুরুত্বপূর্ণ এবং সবার সাথে মেশা। আমার অর্কা ভাই যারা আছে তাদের সাথে কারা কোথায় আছে, কী আছে, তারা কী করছে, তাদের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে নিজে থেকে কথা বলা, কারণ সিনিয়র ভাইদের সাথে আমাদেরকে কথা বলতে হবে। আর সামাজিক কাজের ভিতরে আমি এক্স ক্যাডেট ফোরাম যেটা ছিল আমি ওদের সাথেও কাজ করেছি অনেকে। সো তার পরবর্তীতে হচ্ছে আরেকটা অর্গানাইজেশন আছে, এটা জাগো ফাউন্ডেশন, হয়তো একটা রিনাউন্ড একটা অর্গানাইজেশন, ওটা ভলান্টিয়ার ফর বাংলাদেশ ইউথ উইং। সো ওইটার আমি সেই 2000 মানে বের হওয়ার পর থেকে আমি শুরু করেছি। এখন ওটার ধাপে ধাপে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ডিভিশনাল লেভেলে আমি ছিলাম অ্যাজ এ বোর্ড মেম্বার হিসাবে, এখন ন্যাশনাল বোর্ডে আছি ভাইস প্রেসিডেন্ট হিসাবে। সো
আমি প্রায় সারা বাংলাদেশে 55,000 ভলান্টিয়ার্স আমাদের আন্ডারে কাজ করে আসলে আছে, আমাদের সাথে আছে আর কি। এটা সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে, তরুণরা। সো আগামী বছরের মধ্যে আমাদের এই নেটওয়ার্কটা চলে যাবে প্রায় সারা প্রত্যেকটা উপজেলাতে চলে যাবে। সেই যে নেটওয়ার্কিংটা এবং তাদেরকে দিয়ে সমাজের ভালো কাজ করানোর যে একটা বিষয়টা, সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে সবাইকে ইন্সপায়ার করে। সো এটার জন্য আসলে নতুনদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে থেকে আসলে আগে আসতে হবে, নিজে থেকে সময় দিতে হবে। কারণ আমার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পিছনে কিন্তু আমার লাস্ট প্রায় 10-12 বছরে কিন্তু আমার ওটার পিছনে সময় দেওয়া লাগছে, কাজ করা লাগছে, সবার সাথে মেশা লাগছে। সো অর্কার আমি যেখানে আজকে আসছি এটার জন্য কিন্তু সবার কাছে আমার কথা বলা লাগছে, চেনা লাগছে, আমার কাজ করা লাগছে। আমি 2 বছর কমিউনিটি সার্ভিস হিসেবে কাজ করেছি। আমি কুয়াকাটাতে যে অর্কা পল্লী, ওখানে কিন্তু আমি অনেকবার গিয়েছি। অর্কা পল্লী যেখানে অর্কা হোমস যে আছে, আমি ওখানে সেভারাল টাইমস গেছি, চিটাগাংয়ে গিয়েছি, তারপর আমাদের গাইবান্ধাতে গিয়েছি। সো আমাদের আসলে নিজে থেকে আগে আসতে হবে, কাজ করতে হবে, এটা আসলে আমার। ধন্যবাদ ইমন। আমি তোমার কথা থেকে যদি শর্ট করে নিই তাহলে আমরা বুঝতে পারি যে প্রথম কথা হচ্ছে আমাদের অর্কায় যারা আছে, ছোট ভাই যারা আছে, যারা করতে চায় এরকম, তাদের আসলে প্রথম কথা হচ্ছে মানসিক শক্তিটা দরকার যে আমি করব, এবং এর প্র্যাকটিক্যাল নলেজের জন্য অন্য কোথাও সে যাক আর না যাক, অর্কার যে সাব ব্রাঞ্চগুলো আছে, অর্কা পল্লী বা বেনিফিট ফান্ড, অর্কা ব্লাড ফর লাইফ, এইগুলোর যে কোনোটাই সে স্বেচ্ছাসেবী হিসেবে আসতে পারে এবং এখান থেকে অভিজ্ঞতা নিয়েই সে পরবর্তীতে কোনো একটা কিছুতে যেতে পারে নিজের মতো, অথবা এখানেও কন্টিনিউ করতে পারে, তাই তো? এখানে আসলে কন্টিনিউ করার অনেক সুযোগ আছে, আমাদের তো অনেক মানে রিসোর্স লাগবে আসলে। থ্যাংক ইউ। আজকের মতো ইমন, ধন্যবাদ তোমাকে আসার জন্য আমাদের এই অনুষ্ঠানে। আমি একদম শেষ পর্যায়ে মোশাররফ ভাইকে দিয়ে শেষ করব। মোশাররফ ভাই, আপনি যদি কিছু বলতে চান যে এইরকম একটা ব্যাপার, আপনি আসলে কি বলবো, যে আমাদের কাছে একটা কিংবদন্তির মতো একটা ব্যাপার, যে একটা বিরাট কনসেপ্ট দিয়ে আপনি একটা এরিয়াকে আপনি বদলে ফেলেছেন। তা আপনি নতুনদের জন্য যদি কিছু বলেন, যে কেউ যদি, যেটা আপনি শুরুতে বলেছিলেন যে আপনি পার্টেক্স হতে পারবেন না, আপনি হয়তো টাটা বিড়লা হতে পারবেন না, জি, বাট এখান থেকে এরকম কিছু একটা করা, এই যে মোশাররফ ভাই হয়েছেন এক্সেপশনাল একটা কনসেপ্ট দিয়ে, এটাও ওই পার্টেক্সের চেয়ে কম না কোনো অংশে, বিকজ একটা বড় জায়গায় লাখ লাখ মানুষের জীবন মান, পরিবারকে পরিবর্তন করে দিয়েছে, যেটা আপনি নিজেই শেষ পর্যন্ত বললেন। সো আমরা কিভাবে এইটার ক্ষেত্রে এইটা হলো আমার ইয়ং জেনারেশন যারা আছেন আমার কলেজের বা সব জেনারেশনে, সব জায়গায়, তাদের থাকতে হবে দেশের প্রতি, মানুষের প্রতি দরদ থাকতে হবে এবং চিন্তা করতে হবে যে রাষ্ট্র, আমি একটা কোটেশন দিচ্ছি কোনো এক আমেরিকার প্রেসিডেন্টে, যে ডো নট আস্ক হোয়াট দি স্টেট হ্যাজ গিভেন ইউ, রাদার আস্ক ইউরসেলফ হোয়াট ইউ হ্যাভ গিভেন টু দ্য স্টেট। একই কথাটা আমি বলছি যে আমার ছোটো ভাইয়েরা যেন খালি বারবার না বলে যে রাষ্ট্র বা সরকার আমাকে কি দিয়েছে, এটা না বলে যদি চিন্তা করে আমি কি দিচ্ছি। তো এইটা যে আমি আমার মাথা থেকে হঠাৎ করে আসছে তা না, আমি মুক্তিযুদ্ধে গিয়েছি রাষ্ট্রের ঋণ পরিশোধ করার জন্য, একবার পরিশোধ করেছি, আর পঞ্চগড়ে চা করেছি। মাই ফাদার, লেট ফাদার, উনি কিন্তু আমাকে বলেছিলেন যে তোমার যে রেজাল্ট, একাডেমিক রেজাল্ট, এই রেজাল্ট, দিস রেজাল্ট ডাজ নট বিলং টু ইউ অনলি, God, Allah has given this result to you for serving the people. So when you are in a profession, through your profession, through your professional experience, try to help the poor people. তো আমার মাথায় ওইটা, যখন আমি চা বাগানে তো ম্যাচিউরড অবস্থায় ছিলাম, তো ওই চা বাগানে থাকতে থাকতে স্মল হোল্ডিং কনসেপ্ট চিন্তা করতে করতে, স্মল টি কনসেপ্ট চিন্তা করতে করতে সেখান থেকে আসছে, অ্যান্ড দ্যাট আই এন্ডেড আপ ইন পঞ্চগড়, তেঁতুলিয়া, যেটা এখন রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে একটা বিরাট রাষ্ট্র বেনিফিট হচ্ছে, যে চা আমদানি করতে হচ্ছে না, রাদার ইন এ পজিশন টু এক্সপোর্ট, আর লোকাল যে জনগণ ইকোনমিক্যালি একটা বিরাট জীবনমানের পরিবর্তন, বিরাট হয়েছে, আপলিফটমেন্ট হয়েছে। সো আই উড রিকোয়েস্ট অ্যান্ড সাজেস্ট দ্য ইয়ং জেনারেশন দ্যাট ডো নট লুজ হার্ট, ইভেন ইফ ইউ আর আনসাকসেসফুল, চুজ এ প্রফেশন যেখানে তুমি ইউ ক্যান রিচ টু দ্য টপ, অ্যান্ড তোমার ওই অভিজ্ঞতা জনগণের জন্য কাজে লাগাইতে পারো। আমি যে এটা আমার এই ইয়েটা আসছে, প্রতিজ্ঞাটা আসছে, যে আমি যখন আর্মিতে মেডিকেল গ্রাউন্ডে বাদ পড়ে গেলাম, সো আই ডিসাইডেড জিএস, আমি আর্মিতে বাদ পড়ে গেলাম, ওকে ফ্রাস্ট্রেশন হয়েছে, বাট আই শুড গো ইনটু এ প্রফেশন অর ইনটু সাচ এ প্রফেশন যেখানে প্রফেশনের অর ইন্ডাস্ট্রি সবাই আমাকে চিনবে।
তো আল্লাহ হ্যাজ গিভেন মি যে ওটা আমাকে করাইছে এবং আমি রিসিপিয়েন্ট অফ দ্য ন্যাশনালিটি অ্যাওয়ার্ড বললামই তো। সো আই রিকোয়েস্ট মাই ইয়াঙ্গার জেনারেশন, মাই ইয়াঙ্গার ব্রাদার, যে তোমরা এমন কিছু করো যাতে দেশের গরিবের উপকার হয়। ডো নট থিঙ্ক দ্যাট দেশ তোমাকে কি দিল, রাদার ইউ থিঙ্ক তুমি দেশকে কি দিতে পারছো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং। থ্যাংক ইউ ভাই আমাদের এখানে আসার জন্য। আমি জানি আমাদের আসলে এই গল্প কখনো শেষ হবার নয়, চলতেই থাকবে। এমন অনেক অনেক অসংখ্য ভাই আছেন অর্কাতে যাদের এমন অনেক গল্প রয়ে গেছে। আমরা নেক্সট আসবো কোনো একটা এপিসোডে এমন আরও কোনো গল্প নিয়ে। দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ বাহার, 33 ব্যাচ এবং অর্কার অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কাজ করছি। দেখা হবে আবার আপনাদের সাথে। এই গল্পগুলো নিয়েই আমরা বারবার আসতে থাকবো। ধন্যবাদ সবাইকে।